এই সংসদে মসজিদের রাজনীতি বন্ধের দাবি উত্থাপিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করারও দাবি উত্থাপিত হয়েছে। মসজিদ আমাদের দুর্গ, গম্বুজ আমাদের হেলমেট, মিনারগুলো আমাদের বেয়নেট, আর ইমানদারেরা আমাদের সৈনিক। মাননীয় স্পিকার, এই কবিতাটি লেখার কারণে একজন রাজনীতিবিদকে কারাবরণ করতে হয়েছিল, তার দলকে নিষিদ্ধ করা হয়েছিল। আল্লাহর কি ইচ্ছা, সেই রাজনীতিবিদ রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন, এখনো বহাল তবিয়তে ক্ষমতায় আছেন। কথাটা এই কারণে বললাম, এই সংসদে মসজিদের রাজনীতি বন্ধের দাবি উত্থাপিত হয়েছে। বাংলাদেশ জামাত ইসলামীকে নিষিদ্ধ করারও দাবি উত্থাপিত হয়েছে। আপনার মাধ্যমে আমি বলতে চাই, এই ধরনের ফ্যাসিবাদী দাবি আগেও একটি দলের নেতাকর্মীদের আমরা করতে দেখেছি। আমরা দেখেছি আজকে জনগণ তাদেরকেই নিষিদ্ধ করে দিয়েছে। যাক, বাজেটের প্রসঙ্গে ফিরে আসি। মাননীয় স্পিকার, এই যে আমরা সংসদ সদস্যরা বাজেট নিয়ে আলোচনা করছি, বিতর্ক করছি, বাস্তবে এই বাজেট নিয়ে আমাদের অংশগ্রহণ কতটুকু? আমাদের মতো সংসদীয় গণতন্ত্র যে সমস্ত দেশে আছে, আপনি নিজেও জানেন, আপনি যুক্তরাজ্যে দীর্ঘদিন ছিলেন, সে সমস্ত দেশে বাজেট প্রণয়নের ক্ষেত্রে সংসদ সদস্যদের অনেক বেশি সম্পৃক্ততা থাকে। যুক্তরাজ্যে অর্থ বিল সংসদে আসার আগে স্থায়ী কমিটিতে পরীক্ষা নিরীক্ষা হয়, তারপরে এটাকে ফ্লোরে আনা হয়। অন্য অনেক দেশে সাধারণ আলোচনার পরে বাজেটের বিভিন্ন বিষয়গুলা। প্রতি সপ্তাহে সর্বোচ্চবার বিকাশ পেমেন্টে 50 জন হবেন পেমেন্ট চ্যাম্পিয়ন। জিতে নিন টিভি সহ আকর্ষণীয় সব প্রাইজ। মন্ত্রণালয়গুলোতে স্থায়ী কমিটিগুলোতে পাঠানো হয়, সেখানে বিস্তারিত পর্যালোচনা শেষে এটাকে পুনরায় সংসদে এনে পাশ করা হয়। অথচ আমাদের দেশে বাজেট প্রণয়ন কারা করেন? আপনারা করেন। আমরা নির্বাচিত সংসদ সদস্যরা এটা করি না। আমাদের সংসদ সদস্যদের ভূমিকা এখানে সীমাবদ্ধ থাকে কয়েক মিনিটের গলাবাজিতে। মাননীয় স্পিকার, আমাদের এই বাজেট প্রণয়নের ক্ষেত্রে আমাদের ভূমিকা যে সীমিত শুধু সেটাই নয়, একই সাথে এই বাজেটের উপরে যেই বই ও বিলের কপিগুলো আমাদেরকে দেয়া হয়েছে, আমরা তার কতটুকু পড়ার প্রয়োজনীয়তা অনুভব করি। মাননীয় স্পিকার, প্রাক্তন অর্থমন্ত্রী সাইফুর রহমানকে নাকি জিজ্ঞেস করা হয়েছিল বাজেটের যে ডকুমেন্টগুলো দেয়া হয় তার তিনি কতটুকু পড়েন, তিনি নাকি বলেছিলেন মাত্র 18% পড়েন। আমাদেরকে 17টি বই দেওয়া হয়েছে। মাননীয় স্পিকার, প্রায় 4046 পৃষ্ঠা। একটি বই সাস্টেনেবল ডেভেলপমেন্টের উপরে যে বইটি দেওয়া হয়েছে, সেখানে পিছনে একটা কিউআর কোড দিয়ে সংযুক্তিগুলা অন্য আরও ডকুমেন্ট বলা হয়েছে অনলাইন থেকে পড়া যাবে। এই যে ডকুমেন্টগুলা আমরা পড়িও না, পড়ার প্রয়োজনীয় অনুভব করি না, কারণ এই বাজেট আমরা প্রণয়ন করি না। আমাদের ভূমিকা শুধু বাজেট পাস করা, রবার স্ট্যাম্পের মতো। আমাদেরকে যদি সত্যিকার অর্থে সংসদীয় গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে হয়, তাহলে আমাদেরকে এই সংস্কৃতির পরিবর্তন করতে হবে। মাননীয় স্পিকার, বাজেট প্রণয়নে সংসদ সদস্যদেরকে সম্পৃক্ত করতে হবে। আইন করে মন্ত্রণালয় সংক্রান্ত স্থায়ী কমিটিগুলোতে এই বাজেট নিয়ে পর্যালোচনার ব্যবস্থা করতে হবে। মাননীয় স্পিকার, সরকার দলীয় সংসদ সদস্যরা বলছেন এই বাজেট নাকি যুগান্তরকারী। আসলে কি সিরিয়াসলি মাননীয় স্পিকার, গত এক দশকের বাজেটগুলো যদি আমরা পর্যালোচনা করি তাহলে কি দেখব? কিছু সংখ্যা এবং ভাষাগত পরিবর্তন ছাড়া কাঠামোগত কোনো বড় পরিবর্তন কি আসলেও হয়েছে? হয়নি। মাননীয় স্পিকার, আমি দুঃখের সাথে সেজন্য বলছি, এই বাজেটও পূর্ববর্তী বছরের বাজেটগুলোর মতো গতানুগতিক, শুভঙ্করের ফাঁকি, গণবিরোধী এবং আগামী বছরের লুটপাটের পরিকল্পনা। মাননীয় স্পিকার, আমি প্রত্যেকটা পয়েন্ট উদাহরণ দিয়ে বুঝিয়ে দিব কিভাবে শুভঙ্করের ফাঁকি। মাননীয় স্পিকার, বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। আসলেই কি মাননীয় স্পিকার? 1972 সালে আমাদের বাজেটের পরিমাণ ছিল 786 কোটি টাকা। সে সময় বলা হয়েছিল যেহেতু এটা বিসমিল্লাহ রিপ্রেজেন্ট করে, সেজন্য বরকতের জন্য রাখা হয়েছিল। এটা বিসমিল্লাহকে রিপ্রেজেন্ট করে না, সেটা ডিফারেন্ট ইস্যু। মাননীয় স্পিকার, কিন্তু সে সময় স্বর্ণের ভরি কত ছিল? 160 থেকে 170 টাকা। সেটা আজকে বেড়ে 1400 গুণ বেড়ে হয়েছে 2,42,000 টাকা। সেই তুলনায় বাজেট কতটুকু বেড়েছে? 1200 গুণ বেড়ে হয়েছে 9,38,000 টাকা, 38,000 কোটি টাকা। সুতরাং মুদ্রাস্ফীতি হিসাব করলে বাজেটের পরিমাণ সেরকম বাড়েনি। এই বাজেটকে তাই সবচেয়ে বড় বাজেট বলা যাবে না, তবে এই বাজেটকে বলা যাবে সবচেয়ে বড় ঘাটতি বাজেট, সবচেয়ে বেশি ঋণ নির্ভর বাজেট। মাননীয় স্পিকার, ঋণের ক্ষেত্রে বলা হচ্ছে এই ঋণের টাকা নাকি উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে বিনিয়োগ করা হবে। এটা নাকি লোন ঝুঁকি হ্রাসের একটা কৌশল। মাননীয় স্পিকার, অর্ধেকের বেশি অর্থাৎ 1,12,000 কোটি টাকা লোন নেওয়া হবে দেশীয় ব্যাংক থেকে। এই দেশীয় ব্যাংকগুলোর অবস্থা কি? মাননীয় স্পিকার, আজকেও রিপোর্ট বেরিয়েছে, টাকা ছাপিয়ে ফের ধার দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। এক ইসলামী ব্যাংকে, যেই ব্যাংকে সরকার হাত দেওয়ার পরে জনগণ 4,000 কোটি টাকা উইথড্র করে নিয়েছে 7 দিনে, সেই ব্যাংকে 9,000 কোটি টাকা লোন দেওয়া হয়েছে। সেখান থেকে আপনারা কিভাবে 1,12,000 কোটি টাকা লোন নেবেন, নিয়ে দেশের অর্থনীতির কিরকম 12টা বাজাবেন, সেটাকে কিভাবে মেকআপ করা হবে, সেরকম কোনো কৌশল আমরা এই বাজেট বক্তৃতায় দেখিনি। মাননীয় স্পিকার, দেশের ভিতর থেকে আপনারা যখন লোন নেবেন তখন 12%
সুদ দিতে হবে। এই সুদ কিভাবে আপনারা কোন উচ্চ রিটার্ন সমৃদ্ধ খাতে বিনিয়োগ করে রিটার্ন আনবেন সেটার ব্যাপারেও বাজেটে বলা হয়নি। মাননীয় স্পিকার, বিদেশ থেকে কম সুদে লোন পাওয়া যায়, এটা ঠিক। সরকার প্রায় লক্ষাধিক টাকার লোন বিদেশ থেকে আনবেন বলেছেন। সেক্ষেত্রে কার কাছ থেকে আনবেন, তারা কি শর্ত দিবে, সেগুলা কিভাবে ডিল করা হবে, সেই কৌশল বাজেটের কোনো ডকুমেন্টেশনে দেখলাম না। মাননীয় স্পিকার, লোন দেয় বিশ্বব্যাংক, লোন দেয় IMF, কিন্তু তাদের শর্তগুলো মানলে সরকার কি জ্বালানি খাতে ভর্তুকি দিতে পারবে? সরকার কি কৃষি খাতে ভর্তুকি দিতে পারবে? মুদ্রাস্ফীতির উপর নিয়ন্ত্রণ করতে পারবে? পারবে না মাননীয় স্পিকার। এই কারণে এই বাজেট শুধু শুভঙ্করের ফাঁকি নয়, এই বাজেট অপরিকল্পিত, অস্বচ্ছ এবং বাস্তবায়ন অযোগ্যও বটে। মাননীয় স্পিকার, অর্থমন্ত্রী যখন কর ছাড়ের ব্যাপারে বলছিলেন তখন আমাদের ট্রেজারি বেঞ্চের সদস্যগণ মুহুর্মুহু টেবিল চাপছিলেন, কিন্তু যখন ভ্যাটের উপরে আলোচনা করলেন সঙ্গত কারণেই সেই করতালিতে ভাটা পড়ে। কর আছে দুই ধরনের মাননীয় স্পিকার, আপনিও জানেন, প্রত্যক্ষ কর, পরোক্ষ কর। আমাদের 18 কোটি লোকের দেশে প্রত্যক্ষ কর দেন মাত্র 24 লক্ষ মানুষ, কিন্তু পরোক্ষ কর সেই ভ্যাটটা আমাদের আপামর জনসাধারণ দেন। এক্ষেত্রে একজন গরিব মানুষে যেই পরিমাণ ভ্যাট দেন, দরিদ্র মানুষে একই পরিমাণ ভ্যাট দেন। আমাদের দেশের ভিক্ষুকেরা চাল ডাল নুন তেল কিনতে যে পরিমাণ ভ্যাট দেন, একজন কোটিপতিও একই পরিমাণে ভ্যাট দেন। তাহলে এই বাজেট গরিব বান্ধব হলো কিভাবে মাননীয় স্পিকার? আপনারা ভ্যাটের আওতা বাড়িয়েছেন, আপনারা গ্যাস সিলিন্ডার সহ 20টি আইটেমের উপর ভ্যাটের আওতা বাড়িয়েছেন।